গুরুদেব, লেখিকা রানী চন্দ, গল্প পাঠে শ্রেয়া। তৃতীয় অধ্যায়। গুরুদেব বললেন, পড়ে পাশ করে কে করবি? অঙ্ক, অ্যালজেব্রা জীবনে তোর কোন কাজে লাগবে? ইতিহাস, ভূগোল যেটুকু দরকার আপনা হতেই জেনে যাবি। বাংলা মাতৃভাষা এমনিতেই শিখে ফেলবি, আর ইংরাজি তা আমিই শিখিয়ে দেব। তোর ছবির দিকে ঝোঁক, ছবিতেই মন প্রাণ দিয়ে লেগে যা, আর সময় নষ্ট করিস নে। দিদির ছিল গানের গলা, দিদিকে দিলেন সঙ্গীতে আর অবসর সময়ে হাতের কাজ শিখতে। শ্রীভবন মেয়েদের নতুন হোস্টেল, সেখানে থাকি। গুটি কয়েক মেয়ে মাত্র সেখানে। যেবার বাড়তে বাড়তে 40টি মেয়ে হলো। কি আনন্দ আমাদের! গুরুদেবকে গিয়ে বলি, আজ আরো 2টি মেয়ে এলো গুরুদেব শ্রীভবনে। গুরুদেবও শুনে খুশি হন। সেই শ্রীভবন এখন শ্রীসদন, বিরাট প্রাসাদ, কত শত মেয়ের বাস। শ্রীভবনে হেমাবালাদি থাকেন আমাদের নিয়ে, কিন্তু আমরা জানি গুরুদেবী আছেন আমাদের নিয়ে। কথায় কথায় তারই কাছে ছুটে যাই, যা কিছু আবদার তারই কাছে করি, যা পাবার তার কাছেই পাই। দিনে ঘুরে ফিরে কতবার আসি গুরুদেবের কাছে। ভালো কিছু পেলে ছুটে গিয়ে তাকে দিই, ভালো কিছু শুনলেই ছুটে গিয়ে তাকে বলি। আশ্রমের সকলের সুখ দুঃখের তিনি সমান ভাগীদার। কোথাও এতটুকু অসন্তোষ বা বিরূপতার আভাস মাত্র তিনি নিজের হাতে পরিষ্কার করে দিতেন, দানা আর বাঁধতে পারত না। একদিনের ছোট্ট ঘটনা। তখন বাংলাদেশে খোপায় ফুল পরবার রেওয়াজ ছিল না। দক্ষিণী মেয়েদের আসার সঙ্গে সঙ্গে একটু একটু করে চল হলো। মেয়েরা 1-2টি শিরীষ, কুর্চি, কাঞ্চনের গুচ্ছ খোপায় দিয়ে সাজতে শুরু করলো। আমাদের কলা ভবনে তা নিয়ে কোনো শোরগোল উঠল না। নন্দদা খুশি হলেন দেখে, কিন্তু কলেজের 2-1জন শিক্ষকের তা চোখে লাগলো। ক্লাসে ছাত্রী আসবে পড়তে, খোপায় ফুল, এ চপলতা অশোভন। কথাটা গুরুদেবের কানে গেল। গুরুদেব সব মেয়েদের ডেকে পাঠালেন উদয়নে। সে সময় গুরুদেব মেয়েদের মানে ছাত্রীদের ডাকলে প্রৌঢ়া গিন্নিরাও আসতেন গুরুদেব কি বলবেন শুনতে। পুরুষরাও কাছাকাছি কান পেতে ভিড় করতেন, কারণ তার কথা সকল বিষয়ে সবসময়ই শুনবার বস্তু। খোঁপায় ফুল নিয়ে ক্লাসে যাওয়া উচিত কিনা গুরুদেব সে কথার কোনো উল্লেখই করলেন না। তিনি বলতে লাগলেন মেয়েদের ব্যবহারের শোভনতা নিয়ে। এতে বয়স্করা সকলেই খুব খুশি হলেন। গুরুদেব বলতে বলতে শেষে এলেন মেয়েদের সৌন্দর্য বর্ণনায়। ঠিক ঠিক কথাগুলি মনে নেই, তবে মনে আছে বলেছিলেন, মেয়েরা সাজবে বই কি, নারী নিজেকে সুন্দর করবে, চারদিক সুন্দর করে তুলবে, নারীর ধর্মই হচ্ছে সুন্দরের ধর্ম। কথা শেষে ছোট বড় সকলেই খুশি মনে উঠে এলো। যে যার মন মতো কথা পেয়েছে। 2-4জন তখনও যারা কাছে আছি আমরা। গুরুদেব হেসে বললেন, দেখ গিয়ে কোঅপে এতক্ষণে কত ভিড় জমে গিয়েছে স্নো পাউডার কিনতে। কোঅপ ছিল কোঅপারেটিভ স্টোর, আমাদের একমাত্র দোকান প্রয়োজনীয় জিনিসপত্র কেনবার। শ্রীভবনে কিছুকাল থাকবার পর বরদা আশ্রমে জমি কিনে বাড়ি করালেন। বাড়ি হবার পর বাড়িতেই থাকি। মাও ছোট ভাইকে নিয়ে এলেন সেখানে। তারও কিছুকাল বাদে দিদির বিয়ে হলো গৌরদার সঙ্গে গুরুদেবের ইচ্ছে। গৌরদা ছিলেন শ্রীনিকেতনের ভার নিয়ে। 7 বছরের ছেলে এসেছিলেন পড়তে আশ্রমে। ফুটফুটে গায়ের রং। গুরুদেব আদর করে ডাকলেন গোরা, সেই নামেই তাকে ডাকতেন বরাবর। গৌরদার গোরা রং যখন রোদে পুড়ে পুড়ে কালো হয়ে গিয়েছিল তখনও। দিদির বিয়ের পর মা অসুস্থ হলেন, মাকে নিয়ে কলকাতায় রইলাম। বরদা বিয়ে করলেন, সব মিলিয়ে মাস কয়েক কেটে গেল। ফিরে যখন এলাম আশ্রমে, একটু মৃদু হাসির গুঞ্জন শুনি চারিদিকে। আমার স্বামী তখন সবে বিলেতের পড়া শেষ করে ফিরে এসেছেন গুরুদেবের কাছে। বিশ্বভারতীর উত্তর বিভাগে উনি কিছুকাল পড়েছিলেন। গুরুদেব যখন শেষবার বিলেতে গিয়েছিলেন বলেছিলেন ওকে, তোরা আমার আশ্রম না ধরলে কে ধরে থাকবে?
সেই কথা ওর প্রাণে গাঁথা ছিল। উনি আশ্রমের যে কোনো একটা কাজের ভার চাইলে পরে গুরুদেব খুব খুশি হয়ে ওকে কাজ দিলেন। সেই সঙ্গে বৌঠানের কাছে কথা উঠল আমাদের বিয়ের সম্পর্কে। অভিভাবকরা আমাদের বিবাহের আয়োজনে লাগলেন। আমিও কলকাতায় চলে এলাম। এমন সময়ে দুপক্ষের অভিভাবকদের মধ্যে তুচ্ছাতিতুচ্ছ কারণ নিয়ে মনোমালিন্য জমাট বেঁধে উঠল। গুরুদেব আশ্রমের জন্য টাকা তুলতে অভিনয়ের দল নিয়ে বোম্বের পথে বর্ধমান স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিলেন। গোপন পরামর্শ মতো উনি আমাকে নিয়ে সোজা চলে এলেন গুরুদেবের কাছে। বিবাহ নিয়ে গোলমালের কথা গুরুদেব শুনেছিলেন আগেই। খানিক পরেই হাওড়া হতে বোম্বে মেল এলো। দলের সঙ্গে আমরাও উঠে পড়লাম তাতে। কিছুক্ষণ গুরুদেবের কামরায় তাঁর কাছে বসে রইলাম। গুরুদেবের পাশের কামরায় দিনদা ছিলেন, মেয়েরাও কয়েকজন ছিল। পরে আমিও রইলাম সেই সঙ্গে। পুরুষোত্তম ত্রিকম দাসের স্ত্রী বিজুবেন তখন কলা ভবনের ছাত্রী। বিজুবেনও চলেছেন এই সঙ্গে। বোম্বেতে তার বাড়ি। বোম্বে স্টেশনে নেমে গুরুদেব আমাকে পাঠিয়ে দিলেন বিজুবেনের সঙ্গে তাঁর বাড়িতে। দিনদা, নন্দদা, ক্ষিতিমোহনবাবু ও ওকে নিয়ে গুরুদেব চললেন টাটা প্যালেসে। সেখানেই তিনি থাকবেন। দলের বাদবাকি সবার থাকবার ব্যবস্থা হয়েছে অন্যত্র। টাটা প্যালেস হতে কিছুটা দূরে শহরের ভিতরে। আমি সারা দিন বাজার ঘুরে শহর দেখে বিজুবেনের সঙ্গেই কাটিয়ে দিলাম। এই যে এমন করে চলে এসেছি কাউকে না বলে কয়ে, ভয় ভাবনা কিছুই হয়নি তেমন। গুরুদেবের কাছে এসে গিয়েছি, আর আমার ভাবনার কি থাকতে পারে? আজ বুঝতে পারি এ নিয়ে কতখানি ভাবতে হয়েছিল গুরুদেবকে। আমরা তো অবুঝের মতো কাজ করে বসে আছি। ভালো মন্দের কত দায়িত্ব পড়েছিল সেদিন তার উপরে। কিছুই মনে জাগেনি সেসব তখন। পরম নিশ্চিন্ত নিরাপদ মনে হয়েছে নিজেকে। সন্ধেবেলা খবর এলো বিজুবেনের কাছে আমাকে নিয়ে টাটা প্যালেসে যেতে। গুরুদেব ডাকছেন। টাটা প্যালেসে বিরাট বসবার ঘর, মেঝে জোড়া পুরু কার্পেট, বাতি ঝলমল দেয়াল। গুরুদেব বসে আছেন সেখানে সোফার ওপরে। পরনে গরদের ধুতি, পাঞ্জাবি চাদর, গলায় জুঁইয়ের লম্বা গোড়ে মালা। অপরূপ রূপ, যেন আলো ছড়িয়ে বসে আছেন। ঘরে সরোজিনী নাইডু, নন্দদা, ক্ষিতিমোহন ঠাকুরদা, উনি ও হরেন ঘোষ মশাই। গুরুদেব আমাকে বললেন, যাও একটু সেজে এসো। পাশে লেডি টাটার সুইট। গুরুদেবের জন্য সাজানো হয়েছিল এটি। গুরুদেব এখানে না থেকে ওদিককার অপেক্ষাকৃত ছোট ঘরটাই বেছে নিলেন। বললেন, অত বড় ঘরে আমি হারিয়ে যাই, এ আমার সেক্রেটারির জন্যই থাকুক। সেই ঘরে এলাম। কি আর সাজব, শাড়িটা বদলে নিলাম শুধু, আর খোপায় জড়ালাম ফুলের মালা এক ছড়া। বিজুবেন দিয়েছিলেন আসবার সময়। সেজে এ ঘরে এলুম। গুরুদেব সোফা থেকে উঠে এসে মেঝেতে কার্পেটের উপর বসলেন জোড়াসন হয়ে। আমাদের দুজনকে বসালেন তার সামনে পাশাপাশি। গুরুদেব আগে হতেই বোধহয় ব্যবস্থা করে রেখেছিলেন। আমার পাশে বসলেন নন্দদা, কন্যাপক্ষ। ওর পাশে বসলেন ক্ষিতিমোহন ঠাকুরদা, বরপক্ষ। সরোজিনী নাইডু বসলেন একাই সভাসদ হয়ে। হরেন ঘোষ মশাই রইলেন দরজায় প্রহরী, কেউ যাতে এখন না আসে ভিতরে। গুরুদেব মন্ত্র পড়তে লাগলেন বৈদিক বিবাহের। আজও সে ধ্বনি কানে আসে। তন্ময় হয়ে শুনছি গুরুদেবের কণ্ঠস্বরে সে মন্ত্রধ্বনি। আমারই যে বিয়ে সে খেয়ালই ছিল না। গুরুদেব বললেন, বলো। বুঝতে পারিনি আমাকে বলছেন। চুপ করে আছি যেমন ছিলাম। গুরুদেব আবার বললেন, বলো আমার সঙ্গে সঙ্গে তুমিও বলো রানী। গুরুদেব আমাকে মন্ত্র পড়ালেন, ওকে মন্ত্র পড়ালেন, নিজের গলার মালা খুলে আমাদের মালা বদল করালেন। ক্ষিতিমোহন ঠাকুরদাকে নন্দদা বললেন, আপনারা এবারে স্বস্তি বচন উচ্চারণ করুন। তারা স্বস্তি 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 বললেন। গুরুদেবকে প্রণাম করলাম, তিনিও আশীর্বাদ করলেন। যারা ছিলেন ঘরে তাদের প্রণাম করলাম, আশীর্বাদ পেলাম। গুরুদেব উঠে সোফায় বসতে বসতে বললেন, চলো এবার নেমন্তন্ন খেতে। তারই সঙ্গে গেলাম বোম্বের মেয়রের পার্টিতে। আমাদের দলের সবাই আছেন সেখানে, সকলেরই নিমন্ত্রণ। বোম্বের গণ্যমান্য আরও বহু নিমন্ত্রিত ব্যক্তি উপস্থিত। গিজগিজ করছে হল।
শান্তিনিকেতনের সবার কৌতূহলী দৃষ্টি আমার উপরে। কেউ জানে না ভিতরের কি ব্যাপার, সবাই এ নিয়ে কানাকানি করছে। আমি সেসব বুঝিনি তখন কিছু। একটু লজ্জা, একটু কুণ্ঠা, একটু ভালো লাগা, সব মিলিয়ে একটু বুঝিবা জড়ভাবই ছিল আমার। কিন্তু যার ভাবনা, তিনি তখন ভাবছেন কি করে এই বিবাহের কথা প্রচার করা যায়। গুরুদেবের কাছাকাছি বসেছিলাম। সরোজিনী নাইডুর বোনেরা ও আরও অনেকে গুরুদেবকে ঘিরে খুব আনন্দ উল্লাস করছেন। গুরুদেব হেসে বলে উঠলেন, আমাকে নিয়ে কেন এত মাতামাতি করছো? ওই দেখো নববিবাহিত দম্পতি বসে, তাদের কাছে যাও। তারা ইশারা বুঝলেন, হৈ হৈ করে আমাদের ঘিরে ফেললেন। সদ্য বিবাহিত আমরা। আমাদের নিয়ে আবেগে উচ্ছ্বাসে সে জায়গা মাতিয়ে তুললেন। সবাই জানলেন, গুরুদেব নিজে প্রচার করলেন এরা বিবাহিত। কাগজের রিপোর্টাররা খবর লুফে নিল। পরদিন বোম্বের ও বাংলাদেশের ইংরেজি বাংলা সংবাদপত্রে খবর বেরিয়ে গেল। আত্মীয় অনাত্মীয় সকলে জানল বোম্বে শহরে অমুক দিন অমুক স্থানে গুরুদেব নিজে পৌরোহিত্য করে আমাদের বিবাহ দিলেন।